মরুভূমির নীরব আকাশ হঠাৎ যদি আগুনের আঁচড়ে ছিঁড়ে যায় তাহলে কয়েক মিনিটেই বদলে যেতে পারে পুরো উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হলে প্রথম 24 থেকে 48 ঘণ্টায় ঠিক করে দেবে পরবর্তী যুদ্ধচিত্র। সামরিক কৌশলে একে বলা হয় ওপেনিং সালভো অ্যাডভান্টেজ, অর্থাৎ প্রারম্ভিক আঘাতের কৌশলগত সুবিধা। যে পক্ষ শুরুতেই ছন্দ কেড়ে যেতে পারে সেই প্রাথমিক মনস্তাত্ত্বিক ও সামরিক প্রভাব প্রতিষ্ঠা করে। বিশ্লেষকদের মতে আকাশে পূর্ণ আধিপত্য কায়েম করা কিংবা সমুদ্রে মার্কিন নৌবহরকে সরিয়ে দেওয়া ইরানের জন্য সহজ নয়, কিন্তু এখানেই তেহরানের বাস্তববাদী শক্তি। তারা জানে সরাসরি সমতা নয়, বরং এসিমেট্রিক ওয়ারফেয়ার অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ কৌশল দিয়েই ভারসাম্য নাড়া দিতে হবে। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দু তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শুধু সংখ্যায় বড় নয়, বৈচিত্র্যেও বিস্তৃত। স্বল্প পাল্লা থেকে মধ্যপাল্লা পর্যন্ত বহু প্ল্যাটফর্ম প্রস্তুত। ফাতে সিরিজের কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য, মোবাইল লঞ্চার থেকে ছড়ানো যায়। যুদ্ধের শুরুর অন্ধকারে এই মোবাইল প্ল্যাটফর্মগুলোকে খুঁজে বের করা সহজ নয়। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু যুদ্ধের প্রথম ঘণ্টায় সেই বুদ্ধি কাজে লাগানোর সময়ই থাকে না। উপসাগরীয় অঞ্চলে কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা কিংবা সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির অবস্থান গোপন নয়। স্থির রানওয়ে, জ্বালানি ডিপো, হ্যাঙ্গার সবই নির্দিষ্ট, ফলে লক্ষ্যবস্তু নির্ধারণে বাড়তি গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না। দরকার সুনির্দিষ্ট সময় সমন্বিত আঘাত। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বলা যায় টার্গেটেড ইনফ্রাস্ট্রাকচার ডিসরাপশন, অর্থাৎ কৌশলগত অবকাঠামো বিঘ্ন সৃষ্টি, যার লক্ষ্য সরাসরি ধ্বংস নয় বরং সাময়িক পক্ষাঘাত তৈরি করা। একটি রানওয়ে কয়েক ঘণ্টা বন্ধ থাকাও যুদ্ধের গতি পাল্টে দিতে পারে। অবশ্য প্রতিরক্ষা বলয়ও দুর্বল নয়। যুক্তরাষ্ট্র উপসাগরে স্তর ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে পেট্রিয়েট ও থ্যাডের মতো প্রযুক্তি দিয়ে। বাস্তব যুদ্ধে পেট্রিয়েট বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, থ্যাড উচ্চতায় আঘাত হানতে সক্ষম। কিন্তু সামরিক বিশ্লেষণে একটি বিষয় সবসময় আলোচিত হয়, স্যাচুরেশন অ্যাটাক ডিলেমা, অর্থাৎ অতিভার আক্রমণের দ্বিধা। যদি একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, প্রতিটি লক্ষ্যকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত, পুনরায় লোড করতে সময় লাগে। ফলে অধিকাংশ প্রতিহত হলেও কয়েকটি আঘাত বা ধ্বংসাবশেষই সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। যুদ্ধের প্রথম অধ্যায়ে এই সামান্য বিলম্বই কৌশলগত সুবিধায় রূপ নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নয়, এটি একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্কের অংশ। লেবানন, ইয়েমেন কিংবা ইরাক ভিত্তিক মিত্র গোষ্ঠীগুলো আক্রিয় হলে যুদ্ধের মানচিত্র বহু ফ্রন্টে ছড়িয়ে পড়বে। সমাজবিজ্ঞানে একে বলা হয় প্রক্সি নেটওয়ার্ক লেভারেজ, অর্থাৎ প্রক্সি নেটওয়ার্কের প্রভাব ব্যবহারের কৌশল। এতে প্রতিরক্ষা ব্যবস্থা একক কেন্দ্রে সীমাবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে হয়, যা চাপ বাড়ায়। এক হাতে তালি বাজে না, এই বহুমুখী চাপই ইরানের কৌশলগত বল। তবে দীর্ঘমেয়াদী সমীকরণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতা, লজিস্টিক চেন, বৈশ্বিক ঘাঁটি ও আকাশ আধিপত্য তাকে দীর্ঘ লড়াইয়ে সুবিধা দেয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটিকে বলা হয় সাস্টেইনড পাওয়ার প্রজেকশন, অর্থাৎ দীর্ঘস্থায়ী শক্তি প্রক্ষেপণ ক্ষমতা। ইরানের মজুদ বড় হলেও অসীম নয়, উন্নত ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ সময় সাপেক্ষ। তাই ইরানের সামনে কৌশলগত সিদ্ধান্ত শুরুর ধাক্কা সর্বোচ্চ জোরে দেবে নাকি দীর্ঘ লড়াইয়ের জন্য সংরক্ষণ করবে। এই দ্বিধাকে বলা যায় এসকালেশন ম্যানেজমেন্ট। সব মিলিয়ে চিত্রটি জটিল কিন্তু স্পষ্ট। যুদ্ধের প্রথম অধ্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী প্রবল প্রভাব ফেলতে সক্ষম। মনস্তাত্ত্বিক ধাক্কা, সাময়িক অবকাঠামোগত বিঘ্ন এবং আঞ্চলিক চাপ সৃষ্টি করে। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য মার্কিন ঘাঁটিগুলোকে ব্যস্ত ও প্রতিরক্ষামুখী করা সম্ভব হবে। কিন্তু সময় যত গড়াবে, স্যাটেলাইট নজরদারি, ড্রোন ও গোয়েন্দা তৎপরতা বাড়বে। মোবাইল লঞ্চার শনাক্ত হলে পাল্টা আঘাত তীব্র হবে। তখন যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তবুও একটি বিষয় অস্বীকার করা যায় না, ইরান আজ আর কেবল প্রতিরক্ষামুখী শক্তি নয়, এটি একটি সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র ক্ষমতার অধিকারী আঞ্চলিক শক্তি। মরুভূমির আকাশে যদি সত্যিই আগুনের রেখা ছুটে যায়, সেই আগুন শুধু ধ্বংস নয়, বার্তা দেবে শক্তির ভারসাম্য কখনো স্থির নয়। যে আগে বাজে সেই আগে শোনায়। যুদ্ধের প্রথম শব্দটাই অনেক সময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়।